থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আরো একটি ক্লাসে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, সালাম জানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করেছেন। আজকে আমাদের আলোচনা হবে লেকচার 8। আর এই লেকচার 8 এর আলোচনার মূল অংশটুকু হচ্ছে অনুপাত এবং সমানুপাত। মূলত অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ আলোচনা করব আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, কেননা আজকের যে ক্লাসটি হবে এই ক্লাস থেকেও আপনাদের নিবন্ধন পরীক্ষাতে প্রশ্ন আসে। একটা প্রশ্ন মাস্ট বি এখান থেকে পাবেন, স্কুল পর্যায়েও পাবেন, স্কুল 2 পর্যায়েও পাবেন এবং কলেজ পর্যায়েতেও পাবেন। এখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। ওকে। আচ্ছা, ইমিনা মিমি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, বাইরে থাকার কারণে ক্যামেরা অন করতে পারছি না। ওকে, সমস্যা নেই। কারো প্রবলেম থাকলে সেটা ভিন্ন কথা, প্রবলেম না থাকলে ক্যামেরা অন করে ক্লাস করার চেষ্টা করবেন সবাই, এতটুকুই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকে। হ্যাঁ, কারণ আপনারা ক্যামেরা অন করে ক্লাস করলে আপনাদেরকে দেখা যায়, তো দেখা যাচ্ছে যে আপনারা কতটুকু ফোকাস দিয়ে ক্লাস করছে সেটা বোঝা যায়। এতটুকুই হচ্ছে আমাদের ক্যামেরা অন করে ক্লাস করতে বলার উদ্দেশ্য। ওকে, আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, কেননা আলোচনা এই কারণে শুরু করব, আমাদের যে মাগরিবের নামাজের বিরতি দিব আমরা। এই মাগরিবের নামাজের বিরতি দেওয়ার কারণে ক্লাসের টাইমটা একটু কমে আসে। তো এই জন্য আমরা দেরি করবো না। হ্যাঁ, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, কোনো সমস্যা নেই, তবে সেটা পরবর্তীতে। হ্যাঁ, ক্লাসের মাঝে মাঝে কথা বলবো, এখন আপাতত কথা বলছি না, শুরু করে দিলাম আজকে আলোচনা। তবে প্রস্তুতি নিয়ে নিই। হ্যাঁ, চলুন কিছু বেসিক অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করি, এই অনুপাত, সমানুপাত এবং মিশ্রণের অংশটুকু থেকে। প্রথমেই আসছি আমরা অনুপাত দিয়ে। হ্যাঁ, অনুপাত নিয়ে। অনুপাত কি? অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। অনুপাত কি? এক ধরনের ভগ্নাংশ। লিখলাম আমি, অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। অনুপাতের ইংরেজিটা হচ্ছে আপনার রেশিও। ইংলিশটা কি বলা হচ্ছে? রেশিও। রেশিও। অনুপাতকে আমরা যখন মনে করেন যে আপনার এমন থাকলো, এই যে এই যে এটাকে বলা হয় অনুপাত, অনুপাত বি, বা এটাকে আমরা এভাবে বলতে পারি টু বি। অনুপাত বি বা বি। এই যে বি বা অনুপাত বি বললাম, এটার অর্থটা হচ্ছে এমন, এটা মানেই হচ্ছে আপনার এ ভাগ বি। এই যেটা দেখেন, এটা আমার ভগ্নাংশ কিনা, এটা কিন্তু আমার ভগ্নাংশ। এই জন্য বলা হচ্ছে যে অনুপাত এক ধরনের কি, ভগ্নাংশ। অনুপাতের এই যে বি, এটা হচ্ছে আপনার প্রথম রাশি, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। পূর্ব রাশি। আর এই দ্বিতীয় রাশিকে, তাহলে এটা যদি পূর্ব রাশি হয় ওটা কি হবে? মানে স্যার, এটা পূর্ব রাশি, ওটা হচ্ছে পশ্চিম রাশি নাকি? এটাকে পশ্চিম রাশি না, এটাকে বলা হয় উত্তর রাশি। ওকে। অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাত যেটা, এটাকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি, আর শেষের অনুপাতকে বলা হচ্ছে আপনার উত্তর রাশি। আমি বেসিক বা সাধারণ অংশটুকু থেকে মৌলিক বিষয়গুলি যা দেখাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার যদি আপনার 3টা অনুপাত দেওয়া থাকে, মনে করেন যে আপনার কাছে 3টা অনুপাত রয়েছে, কি কি? এ অনুপাত বি অনুপাত সি, এই 3টা অনুপাত দেওয়া আছে। তাহলে এই যে এটাকে বলা হবে আপনার পূর্ব রাশি, এই সি কে বলা হবে আপনার উত্তর রাশি, আর এই বি কে বলা হবে আপনার মধ্য রাশি। ABC। এ হচ্ছে আপনার প্রথম রাশি, প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। বি কে বলা হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে বলা হচ্ছে আপনার মধ্য রাশি, এবং সি কে বলা হয় তৃতীয় রাশি,
যাকে আমরা বলছি এখানে উত্তর রাশি। এই হচ্ছে আমাদের এখানে অনুপাত এবং মানে অনুপাত আলোচনা করছি শুধুমাত্র। এখন আপনার যদি এখানে সমানুপাত থাকে, সমানুপাত, সমানুপাতটা কেমন? সমান অনুপাত, সমান অনুপাতকে বলা হয় সমানুপাত। হ্যাঁ, সমান অনুপাত। তো আমরা একটু সমানুপাতে চলে আসি। সমানুপাত এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে মনে করেন যে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। সমানুপাত, সমানুপাতকে আমরা ভাঙলে পাবো সমান অনুপাত। দেখবেন যখন অনুপাত দ্বয় সমান হবে তখন তাকে বলা হয় সমানুপাত। এখন অনুপাত সমান হয় বলতে কেমন বুঝে দেখেন। ফ্যাক্টটা হচ্ছে এমন, মনে করেন যে আপনার কাছে তিনটা রাশি আছে এ বি সি, এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাত। হ্যাঁ, মনে করেন যে এ বি সি আপনার হচ্ছে ক্রমিক সমানুপাত। এ বি সি ক্রমিক সমানুপাত যদি হয় তাহলে এটাকে কি আকারে লেখা যায়? এ বি সি ক্রমিক সমানুপাত যদি হয় তাহলে এটাকে লেখা যায়, দেখেন, এ অনুপাত বি সমানুপাত, এই যে এটাকে বলা হয় আপনার সমান, এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এটা হচ্ছে আপনার সমানুপাত। এই ক্ষেত্রে আপনার এ কে বলা হচ্ছে পূর্ব রাশি, সি কে বলা হবে উত্তর রাশি। এটা পূর্ব রাশি, এটা কি উত্তর রাশি। আর এই যে বি, এই পূর্বকে বলা হবে আপনার মধ্য রাশি। তো পূর্ব রাশি দেখেন, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। সমানুপাতে টোটাল, সমানুপাতে টোটাল চারটা অনুপাত বা চারটা রাশি থাকে। সমানুপাতে সর্বমোট চারটা অনুপাত মানে চারটা রাশি থাকে। এই চারটি রাশিকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি বলা হয়। এখন যে প্রথম রাশিটা বলা হয়েছে, এই প্রথম রাশিকে বলা হচ্ছে আপনার পূর্ব রাশি। শেষ রাশিকে বা চতুর্থ রাশিকে বলা হচ্ছে আপনার উত্তর রাশি। আর মাঝে যে রাশিটা রয়েছে এটাকে বলা হচ্ছে আপনার মধ্য রাশি। তাহলে কোশ্চিনটা আসে এরকম ভাবে, অনেক সময় একটা পরীক্ষা এসেছিল এরকম, যে সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হয়? দেখেন তো, দ্বিতীয় রাশিও বি, তৃতীয় রাশিও বি। তো দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলা হবে? দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হবে আপনার মধ্য রাশি। হ্যাঁ, দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। এই যে মাঝখানে যেটা রয়েছে আমাদের দুইটা অনুপাত একসঙ্গে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখেন দুইটা অনুপাত একসঙ্গে দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার সমানুপাত। এটা মানে কি? এটা মানে হচ্ছে ইকুয়াল। দুটো অনুপাত একসঙ্গে থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল আকারে হবে। তাহলে এখানে পাবো কি আমরা, দেখেন এখানে পাবো আমরা এ অনুপাত বি সমান পাবো আমরা বি অনুপাত সি। এর পরবর্তী অংশে দেখেন, এই এ অনুপাত বি মানে কি? এ ভাগ বি। আর বি অনুপাত সি মানে কি? বি ভাগ সি। এবার আর এই গুণ করলে আমরা কি পাবো? বি স্কোয়ার ইকুয়াল কি পাবো? এ সি। বি স্কোয়ার ইকুয়াল কি পাবো? এ সি। তো কোশ্চিন আছে পরীক্ষায় যে এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? সঠিক হবে বি স্কোয়ার ইকুয়াল এসি। এটা এটা চাকরি পরীক্ষায় বিভিন্ন বার এসেছে। ওকে, তাহলে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? বি স্কোয়ার ইকুয়াল এসি। যদি এই অনুপাতটা তিনটা রাশি না হয়ে চারটা রাশি হইতো, মনে করেন যে এ বি সি ডি হইতো, তাহলে কি হইতো? এ বি সি ডি এর সমানুপাতটা কেমন আসতো? তাহলে কেমন আসতো দেখেন, এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এরকমটা আসতো। এক্ষেত্রে পাইতাম আমরা এ ভাগ বি, এটা ইকুয়াল পাইতাম এখানে সি ভাগ ডি। তখন আমরা এরকম পাইতাম যে এ ডি ইকুয়াল আসতো কি ডি সি, এরকমটা পাইতাম আমরা। হ্যাঁ, যদি চারটি রাশি দেওয়া থাকতো। এখানে অনুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশি বি এবং সি, এটাকে কিন্তু বলা হবে আপনার মধ্য রাশি। হ্যাঁ, প্রথমকে বলা হবে উত্তর রাশি, দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হবে মধ্য রাশি, এবং চতুর্থ রাশিকে বলা হবে উত্তর রাশি। এই হচ্ছে অনুপাত এবং সমানুপাতের বিষয়বস্তুগুলো। এরপরে আমাদের আরো বেশ কিছু অনুপাত রয়েছে। আমরা প্রথমে দেখবো ব্যস্তানুপাত। এগুলো একটু নোট করে রাখি সবাই। হ্যাঁ, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতটা কেমন স্যার? মনে করেন আপনার কাছে আছে এ অনুপাত বি।
তাহলে এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাতটা হবে বি অনুপাত এ। এই যে ব্যস্ত অনুপাত হয়ে গেছে, হ্যাঁ, বিপরীত উল্টে যাবে জাস্ট। হ্যাঁ, তাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত, জাস্ট উল্টে গেল, এটা কি কি বলা হয়? ব্যস্ত অনুপাত বলা হচ্ছে। হ্যাঁ, এরপরে আসছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, স্যার দ্বিভাজিত অনুপাত আবার কি? দ্বিভাজিত অনুপাত হচ্ছে এমন, মনে করেন আপনার কাছে আছে এ অনুপাত বি, তাহলে এ অনুপাত বি এর দ্বিভাজিত অনুপাত কি হবে? এ অনুপাত বি এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাতটা হবে এমন, রুট এ অনুপাত হবে রুট বি। অর্থাৎ যে অনুপাত থাকবে তাকে বর্গমূল করলে যেটি আমরা পাবো সেটা কি বলা হচ্ছে আপনার দ্বিভাজিত অনুপাত। মনে করেন আপনার কাছে আছে 49 ইস্টু আছে 64, তাহলে 49 ইস্টু 64 এর দ্বিভাজিত অনুপাত কত হবে? কমেন্ট করেন দেখি সবাই। 49 ইস্টু 64 এর দ্বিভাজিত অনুপাতটা কত হবে? সবাই একটু কমেন্ট করেন দেখি। ওকে, থ্যাংক ইউ, সবাই কমেন্ট আনসার, রাইট আনসার করেছেন। 7:8, জাস্ট কমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 49 কে রুট করলে কত হবে? 7, আর 64 কে রুট করলে হবে 8। 7:8, এই যে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এটাকে বলা হচ্ছে আপনার কি? দ্বিভাজিত অনুপাত। তাহলে আমরা দেখলাম ব্যস্ত অনুপাত দেখলাম, এরপরে আমাদের হচ্ছে যে দ্বিভাজিত অনুপাত দেখলাম। হ্যাঁ, এরপরে আমরা টুকিটাকি আরো বেশ কিছু অনুপাত দেখবো। এরপরে দেখবো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, সেটা হচ্ছে আপনার মিশ্র অনুপাত। না, এটা না, এটা রাখো। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। হ্যাঁ, এরপর আমরা দেখবো এখান থেকে কি মিশ্র অনুপাতটা দেখবো। তো মিশ্র অনুপাতটা কি আসলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো মিশ্র অনুপাতটা কি স্যার? মনে করেন আপনার কাছে আছে এখানে এ অনুপাত বি একটা অনুপাত, আরেকটা আছে মনে করেন যে বি অনুপাত সি, এবং আরেকটা আছে পি অনুপাত কিউ। তিনটা অনুপাত দেওয়া আছে, কি কি? এ অনুপাত বি, বি অনুপাত সি, পি অনুপাত কিউ। হ্যাঁ, এই আপনার হচ্ছে যে তিনটা অনুপাত দেওয়া আছে, তাহলে এই তিনটা অনুপাতের কি বলে এটাকে, মিশ্র অনুপাতটা কি হবে? তো মিশ্র অনুপাত নির্ণয়ের জন্য সবার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই যে এখানে দেখেন, এগুলোকে কি বলা হয় বলেন তো? পূর্ব রাশি। আর এইগুলাকে বলা হয় কি? উত্তর রাশি। তো পূর্ব রাশি আর উত্তর রাশি, তো মিশ্র অনুপাতটা হচ্ছে এমন যে সকল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাত। তাহলে এখানে পূর্ব রাশিগুলো গুণ করে ফেলি আমরা, কি হবে তাহলে? এখানে বলেন এ গুণন বি গুণন পি অনুপাত হবে এখানে বি গুণন সি গুণন কিউ। এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। হ্যাঁ, তাহলে এ গুণন বি গুণন পি, এবং পাচ্ছি আমরা বি গুণন সি গুণন কিউ। এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতটা হয়ে গেল, তাহলে কি বললাম? পূর্ব রাশিগুলোর গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফল, তাহলে পেয়ে যাবো আমাদের মিশ্র অনুপাত। এখন মিশ্র অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে, মিশ্র অনুপাত শুধু না, যে কোনো অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওই অনুপাতগুলো কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা গেলে কাটাকাটি করবেন, কাটাকাটি করা না গেলে কোনো সমস্যা নাই। এখানে কাটাকাটি করা যায়, দেখেন বি আর বি কি হয়, কাটা যায় ওর পক্ষ থেকে, তাহলে এখানে থাকে এপি, এপি অনুপাত কি সিপি। ওকে, আপনাকে মনে করেন দেওয়া আছে এরকম 21 অনুপাত মনে করেন যে 35, 25 না 36 দেওয়া আছে, 21 অনুপাত 36, তাহলে এটা সঠিক অনুপাত কি হবে? 21 অনুপাত 36। তাহলে এখানে দেখেন এই দুটো সংখ্যা কি কাটাকাটি করা যায়? কাটাকাটি কি দিয়ে করা? 3 দিয়ে কাটা যায়। তো এখানে কি হয়, 3 7 21, আর 3 দিয়ে কাটলে কত হয়? 3 12 36। তো 7:12, এটা হচ্ছে আপনার
মানে মূল অনুপাত, হ্যাঁ, কাটাকাটি করতে হবে, যে কোনো অনুপাত কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, যখন আপনার অনুপাত দেওয়া থাকবে, বিশেষ করে কোনো লিখিত টাইপের প্রশ্ন, হ্যাঁ, তো অনুপাত দেওয়া থাকলে ওইখানে অবশ্যই একটা সাধারণ অনুপাত ধরে নেবেন। হুম? কি ধরে নেবেন? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা হচ্ছে এমন একটা সংখ্যা, যেমন এই যে এখানে 3 দ্বারা ভাগ করছি না, কি দ্বারা ভাগ করছি? 3 দ্বারা ভাগ করছি, যেমন ধরে নেন এই যে 3, এটাই হচ্ছে আপনার সাধারণ অনুপাত। কেন দেখেন, 3 দ্বারা গুণ করলে 3 7 21, 3 দ্বারা গুণ করলে 3 12 36, এটা পেয়ে যাচ্ছে কিন্তু। এই জন্য এখানটা সাধারণ অনুপাত থাকবে, 7:12 এর সাধারণ অনুপাতটা কত হবে? এক্স হবে। এক্স যদি সাধারণ অনুপাত হয়, তাহলে অনুপাত হবে 7x হবে 12x। এখন পরবর্তীতে অঙ্কে যেটা বলবে তার উপর ডিপেন্ড করে আমরা সমীকরণটা গঠন করে ফেলবো। এক্স থাকবে সব সময়, অনুপাত থাকলেই মাথার ভিতর নিয়ে আসবেন যে অনুপাত যখনই থাকবে সেখানে অবশ্যই একটা সাধারণ অনুপাত থাকবে। ঠিক আছে? আর সবাইকে তো আনমিউট করি, সবাই আনমিউট করে একটু কথা বলেন, হ্যাঁ। এই হচ্ছে অনুপাতের প্রাথমিক যে বিষয়গুলো, সে বিষয়গুলো আলোচনা করি। মোটামুটি কি বোঝা গেছে সবার? জি স্যার। ওকে, এটা যদি বোঝা যায় তাহলে খুবই সুন্দর, খুবই ভালো। কথা হচ্ছে যে আমরা এখন আর কোনো অঙ্কে আগাবো না, আমাদের সমস্ত সকল জায়গাতে আদান প্রায় হয়ে গেছে বা হচ্ছে, এরকম একটা অবস্থা নাকি? স্যার এই জন্য আমরা এখন নামাজের পরে, বিরতির পরে আমরা ক্লাস শুরু করবো, হ্যাঁ, ঠিক আছে। বিরতির পরে আমরা আবার ক্লাসটা শুরু করবো। আপাতত আমরা একটু ব্রেকে চলে যাবো, নামাজের আমাদের ব্রেকের পরে বা ব্রেক শেষ করে আমরা আবার ক্লাসে জয়েন করব, ঠিক আছে। আমরা এখন এরপরে ডিরেক্টলি লেকচার শিট থেকে শুরু করবো, হ্যাঁ, এই যে আমাদের যে অংশটুকু আছে প্র্যাকটিস সেশন, এই প্র্যাকটিস সেশন থেকে অঙ্কগুলো করে ফেলবো আমরা এরপর থেকে, হ্যাঁ। ওকে, তো এটা করার পূর্বে আমরা নামাজের ব্রেক নিয়ে আসছি, নিয়ে আসার পরে শুরু করবো। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা 24। 15 মিনিট দিলে হবে না? বলেন দেখি, কমেন্ট করেন দেখি সবাই, নাকি 20 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 5টা 45-এ শুরু করবো, হ্যাঁ, 5টা 45-এ শুরু করবো। সবাই এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তারপর তোমরা এখানে বিরতি নিয়ে নিচ্ছি, হ্যাঁ। বিরতির পরে আমরা আবারও চলে আসলাম। আমাদের একটু আগে বিরতির পূর্বে আমরা আলোচনা করলাম অনুপাতের একদম বেসিক যে পর্বটুকু ছিল, সেই বেসিক অংশটুকু আমরা আলোচনা করেছি। এবার আমরা সরাসরি প্র্যাকটিস সেশনে চলে যাব। ওকে, তো এই প্র্যাকটিস সেশনে চলে যাব, আমাদের যে লেকচার শিটটা রয়েছে সেই অংশটুকু থেকেই চলে যাব, হ্যাঁ। এই তো আমাদের অনুপাতের লেকচার শিট। এখানে দেখেন অনুপাত, সমানুপাত, ক্রমিক অনুপাত, মধ্য সমানুপাত, দ্বিভাজিত অনুপাত, ব্যস্ত বা বিপরীত অনুপাত, মিশ্র অনুপাত সবকিছু আছে, হ্যাঁ। হয়তো আপনি বুঝতে পারছেন না, মানে ছোট করে আছে আর কি, বাট আছে এখানে, হ্যাঁ। দেখি সুইটি খানকে, আমি সুইটি খান না কি খান, সুইটি খান, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। স্যার প্রথমে জয়েন করতে পারেনি, কি লেখাইছেন এগুলো একটু অ্যাসিস্ট নিতাম, স্ক্রিনশট নাই, নিতাম। ওগুলো কিচ্ছু নাই, সব আউট। আচ্ছা, এই যে ওনাকে আনমিউট করেন দেখি, এই যে ইয়ে করেন, আনমিউট করা হয়েছে একজনকে, দেখেন তো কাকে আনমিউট করা হয়েছে। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন, আবার আনমিউট করে, আনমিউট করেন। তো এই ভাইজান আনমিউট করেন, আপনাকে একজনকে আনমিউট করা হয়েছে, হ্যাঁ, আপনি আনমিউট করেন। কথা বলেন ভাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? মিউট লব মুন্ডা। মিউট করেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সরি, লব মুন্ডা ভাই, আপনার নাম লব মুন্ডা, আপনার নাম একটু ইউনিক লাগলো আর জি কি, স্যার। এই নামের জন্য আসলে আপনাকে আনমিউট করলাম। জি স্যার, ভালো আছেন? জি ভালো আছি। বাসা কোথায় আপনার? হবিগঞ্জ স্যার। হবিগঞ্জ। হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। না আপনার নামটা একটু অন্যরকম লাগলো, তো এই জন্য আপনাকে আনমিউট করে কথা বললাম, হ্যালো। বুঝতে পারি। আচ্ছা চলো আমরা দেখে আসি এখান থেকে, হ্যাঁ। টাইপ ওয়ানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কিত আলোচনা। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ। দেখেন এগুলো আসলে সবগুলো করতে হয় না, সবগুলো আমার করাতে হবে না। এক কথা হচ্ছে যে আপনারা করতে পারবেন, একটা দুইটা করাইলে আপনারা দেখতে পারবেন। নাম্বার ওয়ান দেখেন, 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? ধারাবাহিক অনুপাত বলতে পরবর্তী অনুপাতটা 5, 7, এরপর আরেকটা কত হবে? যেমন তিনটা অনুপাত দেখেন, 15, 21, 91, 21, 15, 91, 21, 15, 62, 15, 21, 39, হ্যাঁ। চেষ্টা করবেন আপনার অ্যান্সারটা কমেন্টে রাইট আনসার দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। 5, 7, 13, 3, 13, 5, 7, 3, 13। তো এই অংশটুকু দেখেন আমি এখানে আলাদা করে করি, 5, 7, 3 আর 13, এটাকে এখানে লিখে রাখি। দেখেন 5:7, আরেকটা হচ্ছে যে 3:13। ধারাবাহিক অনুপাতগুলোর মধ্যে আপনাকে যখন ধারাবাহিক অনুপাত বের করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে দ নিয়ম বলা হয়ে থাকে এটা, হ্যাঁ। মানে এই যে 3 এবং এই 7, এই দুটো সেম হতে হবে, তবে ধারাবাহিক করা সম্ভব, হ্যাঁ। তাহলে 3 আর 7 সেম করতে গেলে কি করতে হয় বলেন দেখি। এখানে এই অংশটুকুকে আপনার 3 দ্বারা গুণ করতে হবে, আর এটাকে গুণ করতে হবে 7 দ্বারা। তাহলে 3 দ্বারা গুণ করলে কত? 3 5 হবে 15, আর 3 7 হবে 21, আর 7 দ্বারা গুণ করলে 3 7 হবে 21, আর 7 কত হবে? 91। তো দেখেন আমি মিলে গেছি দুইটা কিন্তু। তাহলে লেখা যায় 15:21 ইন্টু হচ্ছে যে 91, 15:21 ইন্টু 91, হ্যাঁ, এটা রাইট আনসার। ওকে, এবার দেখেন 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সবগুলো সেম প্রশ্ন। ক:(খ) 4:7, খ:(গ) 10:7 হলে ক:(খ) কত? সেম প্রশ্ন কিন্তু। ক:(খ) 4:7, খ:(গ) 10:7, খ:(গ) সমান কত? 4:7 আর 10:7 দেওয়া আছে, তো করেন দেখি। ক:(খ) সমান হচ্ছে 4:7, আর খ:(গ) হচ্ছে 10:7 হলে ক:(খ) কত হবে? 4, 7 আর 10, 7 আমি লিখি দেখেন। ক:(খ) 4:7, খ:(গ) 10:7 দেওয়া হয়েছে, 10:7। এখন এই অংশটুকু দেখেন, এই যে বললাম পাশাপাশি যে এখানে খ রয়েছে, এখানে খ রয়েছে, মানে এই যে মাঝ কর্নারে দুইটা সেম থাকতে হবে। সেম থাকার জন্য কি করতে হবে? এখানে 10 দ্বারা গুণ করবেন, এখানে 7 দ্বারা গুণ করবেন, তাহলে হয়ে যাবে। তো 4 10 কত? 40, আর 7 10 কত? 70, আর এখানে কত হবে? 7 10 হবে 70, আর 7 7 49। এই দেখেন 70 মিলে গেছে না? তাহলে পাবো কত আমরা? 40, 70, 49। ওকে, 40, 70,
49, এটা কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে 40:70:49, এই দেখেন 40:70:49 খ নাম্বার রাইট অ্যান্সার। A:B হচ্ছে 4:7, 3 নাম্বার দেখেন A:B 4:7, B:C 5:6, তাহলে A:B:C এর মান কোনটি? সেম ভাবে পারা যাবে আশা করা যায়। দেখেন 3 নাম্বার, তারপরে হচ্ছে 4 নাম্বার, সেম টাইপের কোশ্চেন কিন্তু, হ্যাঁ এই দুটো আমি আর করিয়ে দিলাম না, আপনারা বাসায় করে নেবেন। ওকে, 5 নাম্বার কোশ্চেন দেখেন, X:Y এর ব্যস্ত অনুপাত কি হবে? বলেন দেখি 5 নাম্বারটার অ্যান্সার কি হবে? X:Y এর ব্যস্ত অনুপাতটা কি হবে? নাম্বার 5 এর অ্যান্সার করবেন আপনারা। X:Y এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কিন্তু আমি বলেছিলাম, ব্যস্ত অনুপাতটা কি হবে বলেন দেখি। ব্যস্ত অনুপাতটা কি হবে? উল্টা যাবে, তাই না? X:Y আছে, হবে কি Y:X, এই যে ঘ নাম্বারে রয়েছে, হ্যাঁ Y:X রয়েছে এখানে, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। নাম্বার 6, প্রদত্ত সরল অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করুন। নাম্বার 6 এ বলা হচ্ছে প্রদত্ত সরল অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করুন। 5:7, 4:9, 3:2, এর কি অনুপাত? মিশ্র অনুপাত আপনাকে নির্ণয় করতে হবে। তো মিশ্র অনুপাত দেখিয়েছি কিন্তু আপনাদেরকে, হ্যাঁ মিশ্র অনুপাত কি হবে তাহলে বলেন দেখি, মিশ্র অনুপাতটা কি হবে? মিশ্র অনুপাত হচ্ছে এই অনুপাত যেটা সকল পূর্ব রাশির গুণফল এবং সকল উত্তর রাশির গুণফল হবে। তাহলে কি পাবো দেখেন, 5 পূর্ব রাশি কি কি দেখেন, 5:7 একটা অনুপাত, ওকে 5:7 একটা, 4:9 একটা, তো 5:7 একটা অনুপাত, 4:9 একটা অনুপাত, 3:2 একটা অনুপাত। তো 5:7, 4:9, 3:2, তাহলে এখানে হচ্ছে পূর্ব রাশি কি কি, 5 × 4 × 3, এটা হচ্ছে পূর্ব রাশিগুলো গুণফল। অনুপাত হচ্ছে যে উত্তর রাশিগুলো গুণফল। উত্তর রাশি কি কি এখানে বলেন, 7 × 9 × 2, এটা হচ্ছে আপনার উত্তর রাশির গুণফল। ব্যাস, পূর্ব রাশি আর উত্তর রাশি গুণফল আমরা করে ফেললাম। এবার দেখতে হবে আপনাকে যে কোনো কাটাকাটি করা যায় কিনা, কোথাও কাটাকাটি করা গেলে কাটাকাটিটা করে ফেলবেন। দেখেন আমি চাইলে এই 2 দিয়ে কাটতে পারি, কাকে কাটতে পারি, 4 কে কাটতে পারি, 2 × 4। এই 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে 9 কে কাটতে পারি, 3 3 কত হবে 9, তাহলে কত হবে এখানে দেখেন, 5 × 2 হবে 10 অনুপাত, 3 × 7 কত হবে 21, 10 কত হবে 21, এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ 10 কত 21, এই যে রাইট অ্যান্সার পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। হ্যাঁ এরপর দেখেন 7 নাম্বারটা, দুটি রাশির অনুপাত দেওয়া আছে 5:11, দুটি রাশির অনুপাত দেওয়া আছে কত 5:11। তো নরমালি কিন্তু পারা যায়, হ্যাঁ দেখেন অনুপাত থাকলে কি থাকে, একটা সাধারণ অনুপাত থাকে x, তাহলে এখানে হবে 5x, আর একটা হবে কি 11x। হ্যাঁ উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো উত্তর রাশি কোনটা বলেন তো, 5 উত্তর রাশি নাকি 11 উত্তর রাশি? প্রথমটা থাকে পূর্ব রাশি, পরটা থাকে উত্তর রাশি, উত্তর রাশি হচ্ছে 11, তাহলে এখানে 11 উত্তর রাশি, তার মানে কি পাচ্ছি আমরা 11x, এটা সমান হবে 99। 11x সমান যদি 99 হয় তাহলে x এর মানটা কত হবে, 99/11 কত হবে 9, x এর মানটা কত হবে 9। হ্যাঁ x যদি 9 হয় তাহলে 5 9 কত হয়, 5 9 হবে 45, এটা হবে কি রাশি, পূর্ব রাশি। হ্যাঁ 5 দ্বারা গুণ করে দিব, সরি 9 দ্বারা গুণ করে দিব, 5 9 45, এটা কি রাশি, এটা হবে আমার পূর্ব রাশি। সেম একই অঙ্ক নাম্বার 8, নাম্বার 8 কি বলা হয়েছে দেখেন, দুটি রাশির অনুপাত 8:15, 8:15, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এবার বলছে পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? তাহলে পূর্ব রাশি 40 হলে 8 দিয়ে 40 কে ভাগ করেন, তাহলে কত হয় 40/8 কত 5, 5 আসছে 40, তাহলে এটা হচ্ছে উত্তর রাশি। 15 × 5 কত হয়, 5 15 75, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ 5 15 কত হবে 75, এটা হচ্ছে উত্তর রাশি। দেখেন আমরা যা কিছু দেখলাম একদম বেসিক টার্ম থেকে যা কিছু দেখেছি সেগুলা কিন্তু এখানে আমরা ম্যাথ গুলো করলাম আর কি। হ্যাঁ এরপরে সমানুপাত নির্ণয় রয়েছে, সমানুপাত অংশ চলে যাবো আর কি। দেখেন নাম্বার 1, ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? আমি কিন্তু করাইছি এটা, দেখেন তো ABCD ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? এটা কিন্তু পড়াইছি, একদম পড়াইছি, কিন্তু এটাই পড়াইছি, ABCD টা পড়াইছি। এটা কোনটা আছে, AD ইকুয়াল কি BC, AD ইকুয়াল BC, ABCD তাহলে কি হবে এখানে দেখেন
এ ভাগ বি সমান হবে সি ভাগ বি, এটা হবে এডি ইকুয়াল হবে বিসি এটা। ওকে, এরপরে 1.5 13.5 এর মধ্য সমানুপাতটি কত? মধ্য সমানুপাতটি কত হবে? মধ্য সমানুপাত 13.5, সরি 1.5 আর 13.5, দশমিক দেওয়া আছে তো কি হয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, দশমিক দেওয়ার জন্য ভয় পেতে হবে তার দরকার নাই। 1.5 মধ্য সমানুপাত মনে করেন যে এক্স, মধ্য সমানুপাতটা মনে করেন যে এক্স। হ্যাঁ, আবার মনে করেন যে এক্স অনুপাত হবে 13.5, এরকম। তাহলে কি হয়, 15 ভাগ এক্স সমান, সরি 15 1.5 ভাগ এক্স, আর এখানে হবে এক্স ভাগ 13.5, এই যে এরকম। তাহলে পাবো কি আমরা, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে হবে 13.5 গুণন 1.5, গুণ করলে কত হবে তুমি দেখে আসি। 1.5 আর 13.5 গুণ করলে কত হবে? তো 15 দ্বারা 5 15 75, 5 হাত থেকে 7, 3 15 35 আর 7 52, 2 হাত থেকে 5, 15 কে 15 আর 5 কত হবে? 20, 2025। এক ঘর এক ঘর, 2 ঘর পূর্বে আছে দশমিক, তাহলে এক্স স্কোয়ার সমান কত? 2025। তাহলে এক্স এর মানটা কত হবে? রুট করতে হবে, রুট 20.25, 20.25 কে রুট করলে হবে 4.5। ওকে, 20 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা কত? 16, সেই 16 কে বর্গমূল করলে হবে 4, আর এখানে 5 পেয়ে যাবো। ওকে, 4.5। তো এটা হচ্ছে আপনাদের মধ্য সমানুপাত কত? 2.5, 3.2, 3.6, 4.5। ঘ নম্বর অ্যান্সার রয়েছে 4.5। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখেন, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? এটা কিন্তু পড়াইছি আমি। এ বি সি ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? বি স্কয়ার ইকুয়াল কি হবে? সি এ। দেখেন পড়াইছি কিন্তু এটা, হ্যাঁ, বি স্কয়ার ইকুয়াল এসি পড়াইছি, তাই না? তাহলে বি স্কয়ার ইকুয়াল এসি আর বি স্কয়ার ইকুয়াল সি এ, ব্যাপারটা কিন্তু একই রকম। 4 নাম্বার, একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 4 ও 16 হলে, প্রথম রাশি হচ্ছে 4, তৃতীয় রাশি হচ্ছে 16, এর মধ্য সমানুপাতটি কত? দেখেন আগের প্রশ্ন দেখেন তো, বি স্কয়ার ইকুয়াল সি এ, তাহলে বি স্কয়ারটা কি মধ্য সমানুপাত ছিল না? বি স্কয়ারটা বি ছিল মধ্য সমানুপাত, তাহলে এখানে কি হবে? মনে করেন যে এখানে বি স্কয়ার সমান হবে কি এসি, এই যে এ আর সি, তো এর মানটা মনে করেন যে 4, আর সি এর মানটা মনে করেন যে 16। ওকে, 4 আর 16 গুণ করলে কত হয়? 64। তো বি স্কয়ার সমান যদি 64 হয়, তাহলে বি এর মানটা কত হয় বলেন দেখি? বি এর মানটা হবে 8, এই যে 8, বি এর মান 8 পেয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার 8, এই যে 8 হবে রাইট অ্যান্সার। ওই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায়। ওকে, আর তারপর একটা কনসেপ্টটা বলি, দেখেন সহজ কনসেপ্ট, আরো সহজ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে 4 হচ্ছে প্রথম রাশি আর 16 হচ্ছে তৃতীয় রাশি, তাহলে মাঝখানে একটা রাশি আছে, বলেন তো কত হবে? 4, 4 দুগুণ কত হয়? 4 দুগুণ হয় 8, দেখেন 8 দুগুণ 16 মিলছে কিনা, মিলে গেলে এই যে 8 মিলছে, 8ই হচ্ছে আনসার। হ্যাঁ, মুখোমুখি হয়ে যাবে। দেখেন এটা, দেখেন এটা আবার মুখোমুখি করেন দেখি, 5 নাম্বারটা মুখোমুখি করেন। একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্যে সমানুপাতিক নির্ণয় করো। 3 ও 12, এবার দেখেন তো মিলান, মুখোমুখি মিলান, দেখেন তো কত হবে? 3, 3 দুগুণ হবে কত? 6, 6 দুগুণ 12, দেখেন মিলে গেছে কিনা? 6 মিলে গেছে, তাহলে অ্যান্সারটা কত হবে? 6 হবে। হ্যাঁ, তাহলে 5 এর অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, দেখেন 6। হ্যাঁ, এবার দেখেন 6 নাম্বারটা, টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? টিপুর বয়স 12 বছর এবং বাবার বয়স 48 বছর, তাহলে টিপুর বয়স এবং বাবার বয়স হলে বোনের বয়স কত? এবং এখানে বলা হয়েছে যে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি, তাহলে কি হবে? 12 এবং 48, দেখেন তো আবার করেন তো, 12 দুগুণ কত? 24, 24 দুগুণ 48, মিলে গেছে না? ব্যাস, এটা অ্যান্সার, 24 এর রাইট অ্যান্সার। নাম্বার 7, 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি, এর রাশি কয়টা? 1টা 2টা 3টা, কিন্তু দেওয়াই আছে, আবার বলছে তৃতীয় রাশি মানে কি? রাশি হবে কয়টা? 4টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 8:2 হবে 7 অনুপাত কি হবে? x:2 হবে 14, কারণ এক্সটা তৃতীয় রাশি হতে হবে এই জন্য আর কি। হ্যাঁ, তাহলে 8 ভাগ 7 ইকুয়াল হচ্ছে x ভাগ কত? 14। এখন ক্যালকুলেশন করলে হবে কত? 7x।
7x সমান হচ্ছে যে 8 গুণন 14। তাহলে x এর মানটা কত হবে? 8 গুণন 14 ভাগ হয়ে যাবে 7। 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হবে? 7 গুণ 14, তাহলে 8 গুণ কত হবে? 16। তাহলে এই অংশটুকু থেকে দেখেন আমার তৃতীয় রাশি কত হবে? তৃতীয় রাশি হবে 16। ব্যাস। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার টাইপ 2 আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আসে আমাদের টাইপ 3, দুটো অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয়। তো আলাদা অংশ নির্ণয়টা কঠিন কিছু না, মুখোমুখি হয়ে যাবে। দেখেন, একটি গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত দেওয়া আছে 4:6। গুড়ের পরিমাণ কত? এটা এক গ্লাস একটি গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত দেওয়া আছে 4:6। গুড়ের পরিমাণ কত? এটা এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত দেওয়া আছে 4:6। তাহলে গুড়ের পরিমাণ কত? এই অনুপাত দ্বয় সমষ্টি দেখেন কি দেওয়া আছে? পার্সেন্ট দেওয়া আছে না? সব জায়গায় কি দেওয়া আছে? পার্সেন্ট। পার্সেন্ট থাকলে কি হয়? 100 হয়। যদি 100 হয়, দুইটার যোগফল হবে 100। তাহলে গুড় কতটুকু আছে আর পানি কতটুকু আছে? তাহলে যদি হয়ে থাকে, তাহলে গুড় আছে 40% আর পানি আছে 60%, তাহলে তো 100 হয় নাকি? দেখেন তো, তাহলে গুড়ের পরিমাণ কত? গুড়ের পরিমাণ হচ্ছে 40%। এটা রাইট অ্যান্সার। ওকে, গুড়ের পরিমাণ কত পার্সেন্ট? 40%। নেক্সট খেয়াল করি। হ্যাঁ, দেখেন এবার আপনারা কমেন্ট করবেন কি হবে। আখের রসে চিনি ও পানি অনুপাত 3:7। এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে পানি। তাহলে রসে কি পরিমাণ চিনি আছে? তো বলেন তো, চিনি আছে কি পরিমাণ? খুবই সহজ প্রশ্ন এগুলো, কিন্তু কি পরিমাণ আছে? 30% আছে চিনি। তিন নাম্বার, ধানে চাল ও তুষের অনুপাত দেওয়া আছে 7:3। চাল দেওয়া আছে 7, তুষ আছে 3। ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে শতকরা কি পরিমাণ চাল আছে? চাল কি? চাল কোনটা বলেন তো? চাল হচ্ছে 7। তাহলে কত পরিমাণ চাল রয়েছে? 30 লিখেছেন কে? 30 হবে? চাল হবে 70%। এই তো শেষ হয়ে গেল। তারপরে 5, 3 বা 4টি অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয়, যেটা এগুলো কিছুই না আসলে। আপনাকে অঙ্কটাকে সুন্দর করে পড়ে বুঝতে হবে। হ্যাঁ, সুন্দর করে পড়ে বুঝলেই সহজ হয়ে যাবে। দেখেন, 232টি লিচু 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি লিচু পাবে? প্রথম ভাই কয়টা লিচু পাবে? তাহলে কয়টা লিচু মোট বলেন তো? 232টি লিচু। 232টি লিচু 3 ভাইয়ের মধ্যে 1/3, 1/5 ও 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টা লিচু পাবে? তো প্রথম ভাই যত লিচু পাক না কেন, এখানে কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে না? অনুপাত থাকলে কি থাকবে? সাধারণ অনুপাত ধরে নিবেন এক্স। তাহলে এই তিনটার যোগফল কত হবে? তিনটার যোগফল হবে 232-এর সমান। ওকে, তিনটার যোগফল হবে 232-এর সমান। তাহলে x/3, 5 আর 9 এখানে করে ফেলে রাখি। x/3 যোগ x/5 যোগ x/9, এটা সমান কত হবে? 232 লিচু। এখন লসাগু করেন। 3, 5, 9 লসাগু হচ্ছে 45। 3 15 45, 15x, 5 9 45, 9x, 5 9 45, 5x ইকুয়াল হচ্ছে যে 232। 15 আর 9 24, 24 আর 5 কত হয়? 29। তাহলে 29x সমান হবে 232 গুণন 45। তাহলে x সমান কত হবে? 232 গুণন 45 ভাগ হচ্ছে যে 29। 29 দিয়ে 232 ভাগ করলে কত হয়? 8 হয়। 8 আর 45 গুণ করলে কত হয়? 5 হচ্ছে 40 আর আছে 32, 32 আর 4 কত হয়? 36, 360। তো এক্স এর মান পেয়ে গেলাম 360। হ্যাঁ, এটুকু পেয়ে গেলাম। কার মান? এক্স এর মান। এক্স এর মান 360 হয়। এখন দেখেন বলছে কি এখানে, যে প্রথম ভাই কতটি আম পাবে, আম না সরি লিচু পাবে।
তাহলে প্রথম ভাগ কত 1/3 মানে কি ছিল x/3 x মানে কত পাইলাম আমরা 360 ভাগ হচ্ছে যে 3 তাহলে কত হবে 3×12 = 36 মানে কত পাবো আমরা 120 পাবো। প্রথম ভাই কতটি লিচু পাবে? প্রথম ভাই 120টি লিচু পাবে। এই হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট দেখেন, 9800 টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? এর প্রত্যেকটা ভাগ আপনি বের করতে পারবেন কিভাবে? অনুপাত আছে মানে কি থাকবে? সাধারণ অনুপাত থাকবে। সাধারণ অনুপাত হচ্ছে যে 2 মানে x হবে সাধারণ অনুপাত, তাহলে কি হবে 2x যোগ 3x যোগ 4x যোগ 5x, এই সবগুলো সমষ্টি কত হবে 9800 9800। তাহলে কত হবে দেখেন 5 4 9 9 আর 3 12 12 আর 2 কত হয় 14 14x মান কত হবে 9800। তাহলে x এর মানটা কত হয় বলেন দেখি? এই যে 9800 ভাগ হচ্ছে যে 14, তাহলে ভাগ করলে কত হবে বলেন দেখি? 7 হয়। 98 কে ভাগ করে তাহলে কত হবে 700 হবে। x এর মানটা হচ্ছে 700। x এর মান যদি 700 হয়, এখন বলছে বৃহত্তর, বৃহত্তর কোনটা বলেন? এই যে 5 হচ্ছে বৃহত্তর, আর ক্ষুদ্রতর কোনটা? এই 2 হচ্ছে ক্ষুদ্রতর অংশ। তাহলে 5 × 7 কত হবে 5 7 3500 3500, আর ক্ষুদ্রতর হবে 7 × 2 7 × 14 1400। তাহলে বিয়োগ করলে কত পাবো 0 0 1 2 2100। এই যে 21 হচ্ছে রাইট আনসার। কত হবে 2100 হচ্ছে রাইট আনসার। আজকে অনেকগুলো ম্যাথ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি অনেকগুলো ম্যাথ করিয়ে ফেলেছি আমরা। হ্যাঁ, তো ম্যাথ সংখ্যা বেশি হওয়ার কারণে আসলে ক্লাসে কথা বলার সুযোগটা খুবই কম নিচ্ছে আর কি। হ্যাঁ, আপনাদের বুঝতে তো অসুবিধা হচ্ছে না নাকি? আবার আনমিউট করলে আপনাদের সবাই অনেক নয়েজ আসে আপনাদের। হ্যাঁ, তো যার কারণে খুব একটা আনমিউটও করছি না আপনাদের কাছে। তো আনমিউট না করার জন্য কি রাগ করতেছেন আপনারা বলেন দেখি? এখন আনমিউট করা আছে, হ্যাঁ এখন কথা বলতে পারেন। আমার সাথে কি হবে? স্যার তুলনামূলক স্যার একটু দূর হয়ে যাচ্ছে স্যার, জি স্যার, একটু দ্রুত গতি হয়ে যাচ্ছে স্যার। বেশি গতি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার যখন বুঝান তখন তো বুঝি, একটু পরে পরে আর ব্রেনে থাকে না। আমার বড় ভাইটা আমার বড় এগুলো খুবই সহজ অঙ্ক। সহজ অঙ্ক কি আরো অনেক সময় নিয়ে করাতে হবে বলেন দেখি? ভাইজান এজন্য বললেন না অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এগুলো সহজ অঙ্ক কি আরো সময় নিয়ে করতে হবে? স্যার আমি বললাম স্যার। এগুলো অঙ্ক এমনি সহজ বুঝছেন, এগুলো এত সময় নিয়ে করা এটা তো শেষ করা যাবে না। হ্যাঁ স্যার, হয় কি স্যার রেগুলার কয়েকদিন থেকে রেগুলার ক্লাস হচ্ছে স্যার। ঠান্ডা বাড়ি কোথায়? একটা পরে একটা করতে করতে দেখা গেল সবগুলোকে দ্রুত মাথা নিচে দিয়ে স্যার এলোমেলো হয়ে যাচ্ছে। জি স্যার আসলে একটু সময় লাগবে স্যার। কারণ যে মিশ্র অনুপাত, সমানুপাত এরকম যে এগুলা এক একটা করে হইলে মনে হয় মনে থাকতে সুবিধা। তাড়াহুড়ো হয়। বুঝি নাই ভাই, আবার বলেন দেখি কি বললেন? কয়েকদিন টানা ক্লাস হলো স্যার, কয়েকদিন টানা ক্লাস হওয়ার ক্ষেত্রে আমাদের একটু চাপ বাড়তেছে। আবার এই যে দ্রুত করতে গিয়ে স্যার সবগুলো মাথায় একত্রিত হয়ে ভুলে যাচ্ছে। অঙ্কটা আপনার যদি ক্লাস একটু হচ্ছে, ক্লাস আপাতত করেন। স্যার অনেক কিছু হয়েছে 18 তারিখের পর থেকে সব কয়টা ক্লাস প্রতিদিন হচ্ছে, মানে একটার পর আরেকটার সাথে এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। অনেক অনেক পড়া জমা হয়ে গেছে একবার অ্যাসাইনমেন্টের পড়া দিয়েছি। খাবার দিতে সমস্যা হয় স্যার কভার করতে সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা সবাইকে মিউট করে দিয়েছি আপু, বুঝছেন? জাস্ট এই কারণে আপনাদেরকে আনমিউট করি না। দেখেন একজনও কিন্তু প্রয়োজনীয় কোনো কথা বলেন না, সব অপ্রয়োজনীয় কথা বলছেন। দেখেন অলরেডি যতক্ষণ আনমিউট করছি সব কিন্তু টাইম ওয়েস্ট। এগুলো খোশ গল্প ক্লাসে বলা যাবে না। হ্যাঁ, ক্লাস বেশি হয়ে যাচ্ছে, ক্লাস রেগুলার হয়ে যাচ্ছে, সার্ভিস নাম্বার আছে, কমপ্লেন দিবেন, ফোন দিবেন, সবাই ফোন দিবেন। ঠিক আছে, যদি কমপ্লেন থাকে আপনাদের সার্ভিসে ফোন দিবেন। আমাদেরকে বললে আমরা ক্লাস কমাতে পারবো না। আমাদেরকে যে শিডিউলে ক্লাস দেওয়া হয়, ঠিক আছে, সেই শিডিউলে আমরা ক্লাস নিয়ে থাকি। আপনাদের যদি উঠাউঠি বেশি ক্লাস হয়ে যায়
সেক্ষেত্রে আপনারা সবাই সার্ভিসে ফোন দিবেন, দিয়ে ওনাদেরকে বলবেন, ওনারা তাহলে ভেবে দেখবে ব্যাপারটা, বুঝছেন? আমরা বলে কোনো কাজ হবে না এই অংশটুকু থেকে। যাই হোক, চলুন পরবর্তী অংশ চলে যাই আমরা। 2 নাম্বার, 3 নাম্বার চলে যাচ্ছি। হ্যাঁ, 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। কত অনুপাতে? 1:4। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। তার মানে মোট হয় কয় ভাগ? 4 ভাগ। একে কয় ভাগ? 5 ভাগ। 1000 টাকা 5 ভাগ করলে কত টাকা পাবে? 200 টাকা। তাহলে ক পাবে কয় টাকা? ক পাবে 1 ভাগ মানে 200 টাকা, আর খ পাবে 4 ভাগ মানে কত টাকা বলেন তো? 800 টাকা। তাহলে ক পায় 200 টাকা আর খ পায় কত টাকা? 800 টাকা। এবার বলছে দেখেন ক্ষয়ের অংশ। ক্ষয়ের অংশ মানে কত টাকা? এই যে 800 টাকা। হ্যাঁ, 800 টাকা সে এবং তার মা ও মেয়ের মাঝে 2:1:1 অনুপাতে ভাগ হয়। তাহলে কত টাকা হবে? ভাগ হবে 800 টাকা ভাগ হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 2:1:1 অনুপাতে ভাগ করে নেয়। প্রশ্ন বলা হয় দেখেন মেয়ে কত টাকা পাবে। তো মেয়ের অনুপাতটা হচ্ছে 2:1:1। তাহলে এই অংশটুকুতে দেখেন সে, তার মা ও মেয়ে। তাহলে এটা হচ্ছে সে মানে কি? এটা খ। এটা হচ্ছে তার মা, আর এটা কে? তার মেয়ে পায়। তাহলে মোট কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 2 4 ভাগ হয়। তাহলে ছিল কত টাকা মোট বলেন তো? 800 টাকা ছিল। 800 টাকা 4 ভাগ করলে প্রতি ভাগে কয় টাকা হয়? প্রতি ভাগে হয় 200 টাকা। প্রতি ভাগে যদি 200 টাকা হয় তাহলে মেয়ে কত টাকা পাবে বলেন দেখি? মেয়ে পাবে 1 ভাগ, মানে মেয়ে পাবে 200 টাকা। অ্যান্সার কত হবে? অ্যান্সার 200 টাকাই হবে। হ্যাঁ, মেয়ে যেহেতু 1 ভাগ পাবে, অ্যান্সারটা 200 টাকাই হবে। ঠিক আছে। নাম্বার 4 দেখেন, 60 মিটার বিশিষ্ট একটা রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত? 60 মিটার বিশিষ্ট একটা রশিকে, একটা রশি হচ্ছে 60 মিটার লম্বা। হ্যাঁ, এই 60 মিটার বিশিষ্ট একটা রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? তো একটা হচ্ছে দেখেন এই রশিটা কত মিটার? 60 মিটার। এটাকে ভাগ করবেন কত অনুপাতে? 3, 7 আর 10। কয় ভাগে ভাগ করবেন? 10 আর 7, 17 আর 3 কত হয়? 20 ভাগে ভাগ করবেন। তো 60 মিটার রশিকে 20 ভাগে ভাগ করলে প্রতি ভাগে কয় মিটার হবে বলেন দেখি? 3 মিটার হবে। প্রতি ভাগে কয় মিটার হবে? 3 মিটার হবে। তাহলে এখানে কত মিটার হবে? 3 3 9, 3 7 21, 3 10 30। তাহলে 9, 21 আর 30 হবে। কোথায় আছে? এই যে 9, 21 এবং 30 মিটার। 9, 21 এবং 30 মিটার। লাস্ট, মানে লাস্ট না, সরি, নেক্সট কোশ্চেন দেখেন। 5 নাম্বার দেখেন, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। তার মানে কি? সে যদি 5 টাকা আয় করে, ব্যয় করে কয় টাকা? 3 টাকা। তো সঞ্চয় কত টাকা? সঞ্চয় হচ্ছে 2 টাকা, তাই না? ব্যাপারটা এরকম না? তো বলছে মাসিক সঞ্চয় যদি 10,000 টাকা হয়, তিনি কত টাকা আয় করেন? তিনি কত টাকা আয় করেন চেয়েছে। হ্যাঁ, তো এই 2 সমান যদি 10,000 টাকা হয় তাহলে 5 সমান কত হবে? তো মনে করেন যে সাধারণ অনুপাত হচ্ছে এক্স, তাহলে এক্স ধরে নিলে 2x হবে। 2x সমান কত টাকা হবে? 10,000 টাকা। 2x সমান 10,000 টাকা হলে এক্স এর মান কত হবে? 5,000 হবে। এক্স মান যদি 5,000 টাকা হয়, তারপর আয়টা হচ্ছে 5x, তাই না? এটা বলছে আয় ও ব্যয়, আয়ের অনুপাত হচ্ছে 5x। তো 5 ইন্টু 5,000, তাহলে কত হয়? 25,000 টাকা নাকি? 5 5 25,000 টাকা। এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। 5 5 25,000 টাকা, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখেন, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8। দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে যে 8। যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে। গুণফল কত হবে? দুটো সংখ্যা যোগ করলে কত হবে? 8 পাবেন। তো সাধারণ অনুপাত হচ্ছে x, তাহলে 3x আর হচ্ছে x যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে x মান কত? 4x, 4x সমান 8। তাহলে x মান কত হবে? 2 হবে। x মান 2 হলে এখানে সংখ্যা হচ্ছে 3 গুণ 6 আর এখানে হচ্ছে 2 1 2। তাহলে কত হতো? দুটো সংখ্যা হচ্ছে 6 আর 2। তাহলে সংখ্যাগুলোর গুণফল হবে কত বলেন তো? 6 আর 2 গুণ করলে কত হবে? 6 গুণ হবে 12। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 7, ক ও খ এর মধ্যে 180 টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন ক এর টাকা দ্বিগুণ বেশি পায়। মানে ক যত টাকা পাবে খ তার দ্বিগুণ পাবে। মানে ক যদি x টাকা পায় তাহলে খ কয় টাকা পাবে? খ পাবে 2x টাকা। এখন প্রশ্ন বলছে ক কত টাকা পাবে।
তাহলে ক পায় এক্স টাকা, খ পায় 2x টাকা, এবং দুজনের টাকার যোগফল কত হবে 180। তাহলে এক্স প্লাস 2x মানে কি 3x, 3x সমান হবে 180। তাহলে এক্স এর মান কত হয় বলেন দেখি? এক্স এর মান হবে 60, এবং এক্স এর মান যে 60, এটা হচ্ছে ক পায়, এক্স কে পায়, এক্স পায় ক, এই জন্য এক্স এর মান হচ্ছে 60, ক পায় কয় টাকা, ক পায় 60 টাকা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন আপনাদেরকে বলি, দেখেন আপনারা হচ্ছে অনেকেই হয়তো বা কথা বলতে যাচ্ছেন, বা অনেকে আছে মনে হতে পারে স্যার অনেক দ্রুত হয়ে যাচ্ছে। স্যার এই অঙ্কগুলো কিন্তু আসলে কঠিন কোনো কিছু না। অঙ্কগুলো আমি জানি না আপনাদের কাছে অনেক বেশি কঠিন লাগছে কিনা, যারা বলছেন দ্রুত হয়ে যাচ্ছে। এগুলো নর্মাল অঙ্ক কিন্তু, হ্যাঁ একদমই নর্মাল এগুলো। এই অঙ্কগুলো আপনাদের কাছে সহজ লাগারই কথা। হ্যাঁ এটা হতে পারে যে স্যার অনেক বেশি ফাস্ট করাচ্ছেন, কারণ প্রচুর ম্যাথ রয়েছে অলরেডি। দেখেন আমি আপনাদের অনেক বেশি ম্যাথ করাচ্ছি এগুলো, হ্যাঁ। তো যার কারণেই এই অংশটুকু থেকে আপনারা একটু মনোযোগী হবেন, তাহলেই হবে। আমি লিখতেছি, আপনিও লিখতে যান, আপনি বুঝতে যান শুধু, ঠিক আছে? আপনি যান, আপনি জাস্ট বুঝে যান। আপনি আমার সঙ্গে সঙ্গে যদি লিখতে যান তাহলে পারবেন না। হ্যাঁ একটা কাজ করতে পারেন যে আমার লেখা শেষ হয়ে গেলে তারপর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা পরবর্তীতে ক্লাসটা করে তখন নোট করতে পারেন। সবগুলো ম্যাথ করে করে নোট করার দরকার না, আপনি জাস্ট অঙ্কটা বুঝলে যে কোনো অঙ্কই করতে পারবেন। ওকে, নাম্বার 5, টাইপ 5 আর কি, একের অধিক অনুপাত নির্ণয় থাকলে কি করতে হবে দেখে আসি চলো। একশো হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল হবে 300। দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? একটু খেয়াল করেন তো, 100 থেকে বড় দুটো সংখ্যার যোগফল কত হবে? 300। তার মানে এই যে অনুপাত দেওয়া আছে 1:9, তাহলে 9 আর 1 যোগফল তো 300, তাই না? তো যোগ করে দেন, 9 আর 1 কত হয় বলেন তো? 9 আর 1 যোগ করলে হয় 10। 10 দিয়ে 300 কে ভাগ করলে কত হয় বলেন দেখি? 300 ভাগ হবে 10, তাহলে কত হবে? 0 0 কাটা থাকবে কত? 30। তাহলে একটা সংখ্যা হবে 30, আরেকটা হবে 3 9 27, 270। তো এটা কি 100 থেকে বড় হয়েছে? দেখেন 100 থেকে কিন্তু বড় হয় নাই, সো এটা বাতিল। ওকে, 5 3 আর 5 আর 2, 2 আর 5, 2 আর 5 যোগ করলে কত হয়? 7। 7 দিয়ে কি 300 কে ভাগ করা যায়? যায় না, সেটা হবে না। 5 আর 3 8, 8 দিয়ে 300 কে ভাগ করা যায়? দেখেন তো 300 ভাগ 8 করা যায় কিনা? যেতেই পারে ভাগ। তাহলে কত হবে এখানে? 3 আসছে 24, থাকবে কত? 6 0 60 থাকে, 60 কে ভাগ করা যায় না, সুতরাং এটাও হবে না। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা 3টে বাদ চলে গেছে। 2 আর 3, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তো 300 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 300 কে 5 দিয়ে ভাগ করলে হবে কত? 60। এবার 60 দিয়ে 2 গুণ করেন, 60 দিয়ে গুণ 20, 120, আর 3 7 180, তাহলে 120 আর 180, ঠিক আছে? 120 আর 180, তো দুটাই কিন্তু আমার 100 থেকে বড় হয়ে গেছে, হ্যাঁ। এই এমনটা কার কাছে হচ্ছে? এটা অপূর্ব কুমার। এটা আপনার নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হতে পারে, এরকম তো অন্য কারো হচ্ছে বলে মনে হয় না। আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে জুম থেকে লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। এটা আপনার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হইতেছে, হ্যাঁ? দেখেন নেক্সট কোশ্চেন, হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25% এর সমান, তাদের আয়ের অনুপাত কত? হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25% এর সমান। হীরা আর হ্যাপি, আচ্ছা বলে দেখি। হীরা মনে করেন আমি লিখলাম এখানে হীরা, অনুপাত মনে করেন যে লিখলাম হ্যাপি। এখন মানে আয় বেশি কার, এটা কমেন্ট করুন। আয় বেশি কার, এটা কমেন্ট করেন দেখি। হীরার আয় বেশি নাকি হ্যাপির আয় বেশি? ভালো করে বোঝেন, হীরার আয়ের 35%, হ্যাপির আয়ের 25% এর সমান, তাহলে আয় বেশি কার? হ্যাপির আয়টা বেশি হবে, তাই না? ওকে, তাহলে
হীরা আর হ্যাপি, তো দেখেন কমটা হচ্ছে হীরা, তাহলে হীরা লেখেন 25 আর হ্যাপি লেখেন 35, হয়ে গেল। 5 দিয়ে ভাগ করলে 5 5 25 আর 5 7 25, 5:7 এর অ্যান্সার। ওকে, 3 নাম্বার দেখ, একটা রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? একটা রাশি অপর রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? বলো দেখি কি হবে। 64% মানে কি? ভাঙেন দেখি, 64 ভাগ কত? আচ্ছা, অনেকে কমেন্ট করছেন দেখতেছি। দেখেন 64% অর্থটা হচ্ছে 64 ভাগ 100, তাই না? 64 ভাগ কত? 100। তো রাশিদের অনুপাত কি হবে? তাহলে একটা হচ্ছে 64 ভাগ 100, তাহলে হচ্ছে 64 অনুপাত হচ্ছে 100। কাটাকাটি করলে কত হয়? এটা কাটাকাটি করেন, 4 দিয়ে কাটলে 4 16 64, 4 দিয়ে কাটলে 4 25 100, কত হয়? 16 আর 25, 16 হবে 25। রাইট অ্যান্সার হচ্ছে 16:25। কত নাম্বার? গ নাম্বার, 16:25, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 16:1 লিখছেন অনেকে, 1 লিখলে হবে? ভুল হইলো না? দেখেন, যদি একটা সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির 5/6 সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? এটা একটু ঝামেলা আছে, হ্যাঁ, খেয়াল রাখবেন। একটা সংখ্যার 25%, তো মনে করেন কোন সংখ্যার 25% হয় 25 বলেন তো? 100। 25% মানে কি? 25 ভাগ 100, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 100, হ্যাঁ। তো মনে করেন যে 100 ধরেন, যে একটা সংখ্যার 25%, হ্যাঁ, তাহলে 100 এর 25 মানে 25, হ্যাঁ। সংখ্যাটা কত? সংখ্যাটা কিন্তু 100, হ্যাঁ। তো 25 হতে একটা সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে, দ্বিতীয় সংখ্যা মনে করেন যে এক্স, এক্স থেকে আপনি 25 বিয়োগ করছেন, প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির 5/6 সমান। দ্বিতীয় সংখ্যা কত? এক্স, এক্স এর 5/6 সমান মানে 5/6। তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? অনুপাত বলতে কি সংখ্যাদ্বয় কত? একটা হচ্ছে আপনার প্রথম সংখ্যাটা হচ্ছে 100 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আপনার এক্স, এই যে এটা নির্ণয় করতে হবে আপনাকে। এক্স ইস টু 100, সরি 100 ইস টু এক্স, এটা আপনাকে নির্ণয় করতে হবে। এখন ক্যালকুলেশন করেন, এটা এই অংশটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এক্স মাইনাস 25 ইকুয়াল হচ্ছে যে 5x/6, ক্যালকুলেশন করবেন তাহলে হয়ে যাবে এখানে। তাহলে এখানে হবে এক্স মাইনাস 5x/6 সমান হবে কত? সমান হবে 25। তাহলে 6x মাইনাস 5x মানে হবে কত বলেন তো? x ভাগ 6 সমান কত? 25। x ভাগ 6 যদি 25 হয় তাহলে x এর মানটা কত বলেন দেখি? 6 25 কত হয়? 150। এই যে x এর মান, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দেন, তাহলে 100 অনুপাত হবে 150। কি দিয়ে ভাগ করা যায় বলেন তো? 0 0 কাটা যায়, 10 আর 5, তো 5 দুগুণ 10 আর 3 5 15, 2:3, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কত হবে? 2:3। এখানে একটু ঝামেলা আছে, কি কথার মধ্যে প্যাচ আছে, বলছে যদি একটা সংখ্যার 25%,
তো একটা সংখ্যার 25% আমি কিন্তু 25 ধরেছি, তাহলে কোন সংখ্যার 25% হবে 25? 100, সংখ্যাটি কত হবে? 100। এটা হচ্ছে প্রথম সংখ্যা, হ্যাঁ 100। দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে, এখন দ্বিতীয় সংখ্যা কত আমরা জানি না, এজন্য এক্স ধরে নিয়েছি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স থেকে বিয়োগ করবো 25, বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির 5/6 সমান। তো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার এক্স, তো এক্স এর 5/6, 5/6 এর সমান। এখন আমি ক্যালকুলেশন করে এক্স মান বের করলাম, আর এখানে অনুপাত বের করলাম 100:x। ওকে, নাম্বার 5, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত। তো 1250 টাকা আয় করেন আর 1000 টাকা ব্যয় করেন, তাহলে সঞ্চয় করে কত টাকা বলেন তো? সঞ্চয় করে 250 টাকা। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত চেয়েছে আপনার, হ্যাঁ কি চেয়েছে? সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত। তাহলে এখানে হচ্ছে সঞ্চয়, আর আয় কত বলেন তো? আয় হচ্ছে 1250, এই 0 0 কাটলাম, 25 আর 125 কাটাকাটি করলে হবে 1/1 কত? 5। তো সঞ্চয়ের সাথে আয়ের অনুপাতটা হচ্ছে 1:5। এই যে রাইট অ্যান্সারটা হচ্ছে 1:5। নেক্সট দেখেন 6 নাম্বারটা। একটা দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলো, একটা দ্রব্য 25% লাভে বিক্রয় করা হয়েছে। লাভ খুঁজিতে আপনাদেরকে পড়িয়েছি, 25% লাভে বিক্রয় মূল্য কত বলেন তো? 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। এবং সে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচে কোনটি? তো বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। এর অনুপাত বের করেন। তাহলে আমরা যদি 25 দিয়ে ভাগ করি, 5×25 125 আর 4×25 100, 5:4। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে 5:4, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নিচে কোনটি? 5:4। ওকে, এই হচ্ছে আমাদের এখানকার প্রশ্নগুলো। পরবর্তী অংশে চলে যাই আমরা। টাইপ 6, মিশ্রণ সম্পর্কিত অনুপাত। মিশ্রণ সম্পর্কিত অনুপাত। এবার মিশ্রণে চলে আসি। দেখেন এখানে প্রচুর অঙ্ক দেওয়া আছে, সব অঙ্ক করাতে হবে। দেখেন এতগুলো অঙ্ক করাতে গেলে সময় অনেক টাফ হয়ে যাবে, আপনাদেরকে একটু ধরতে হবে। হ্যাঁ, সেম টাইপের অঙ্ক এবং ইজি, কঠিন নয়, কিন্তু বুঝতে হবে আপনাকে, আগে ধরতে হবে। দেখেন কি বলছে, 50 লিটার চিনি দ্রবণে 50 লিটার চিনি দ্রবণে 3% চিনি আছে, কত লিটার পানি বাষ্পায়িত করলে চিনি হবে 5%? এখন একটু ভাববেন মনে মনে, হ্যাঁ, যে আপনার একটা দ্রবণ আছে, দ্রবণ মানে কি? মিশ্রণ। হ্যাঁ, 50 লিটারের মিশ্রণ, এখানে কি আছে? 3% চিনি আছে। তো চিনির সাথে আর কি মিশানো হয়? মিশ্রণটা কখন হয়? চিনির সাথে পানি মিশালে হয় মিশ্রণ। চিনির সাথে কি মিশালে হয় মিশ্রণ? পানি। তাহলে এই মিশ্রণে কি আছে? চিনি আছে আর পানি আছে। তো চিনি আছে কত পার্সেন্ট বলেন তো? 3%। 3% মানে কি বলেন তো? 3 ভাগ হচ্ছে যে 100। আগে বুঝবেন, তার মানে 100 লিটার যদি কোনো মিশ্রণ থাকতো, ওখানে থাকতো 3 লিটার চিনি। 100 লিটার কোনো মিশ্রণে 3 লিটার চিনি থাকতো। তাহলে এখন আপনি বলেন, এখানে মিশ্রণ হচ্ছে 50 লিটার, তাহলে এই 50 লিটার মিশ্রণে কতটুকু চিনি থাকবে? 3 লিটারের অর্ধেক থাকবে না? 100 লিটার হইলে থাকতো 3 লিটার, তাহলে 50 লিটারের মধ্যে থাকবে কত? 3% মানে কি? 1.5 লিটার। এটা হচ্ছে চিনি। এটা কি? এটা হচ্ছে চিনি থাকতো 1.5 লিটার। এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তো 3% চিনি, তো দেখেন খেয়াল করেন, এখানে লিখলাম চিনি। চিনি কত পাচ্ছি? 1.5 লিটার চিনি। তো 1.5 লিটার যদি চিনি হয়, তাহলে পানি থাকবে কতটুকু বলেন তো? পানি 50 লিটারের মধ্যে পানি থাকবে কতটুকু? 1.5 লিটার চিনি বাদ দিয়ে দিই, তাহলে পানি থাকবে কত? 48.5 লিটারটা হচ্ছে আপনার পানি থাকবে। এটা কি বুঝছেন? দেখেন তো এখন সবাই একটু জানাবেন যে এই অংশটুকু বুঝছেন কি? অঙ্ক তো বিষয় নেই, অঙ্ক করিও নাই, জাস্ট কতটুকু পানি আছে কতটুকু চিনি আছে এটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। হ্যাঁ, যারা বোঝেন না তারা একটা হ্যান্ড রাইজ করেন দেখি, যারা বোঝেন না লিখছেন।
হাফসা হাসান। স্যার 48.5 লিটার পানি কিভাবে আসছে স্যার, এটা বুঝি নাই, চিনিরটা বুঝতে পারছি। তো 50 লিটারের মধ্যে 1.5 লিটার যদি আপনার চিনি আসে, তো পানি কত লিটার আছে বিয়োগ করে দিবেন। 50 লিটার থেকে চিনির পরিমাণটা বাদ দিতে হবে না? তারপর বলেন দেখি আরেকজনকে। তারপর বলেন কি কোশ্চেন বলেন। স্যার ওই যে হচ্ছে ওই 48.5 ওইটাই বুঝতে পারতেছিলাম না স্যার, এখন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। এবার কত লিটার পানি বাষ্পায়িত করলে চিনি হবে 5%? আমার এখানে চিনি আছে কত পার্সেন্ট বলেন তো? আমার এখানে চিনি আছে 3%। এবার পানি বাষ্পায়িত করলে কি হবে? পানির পরিমাণটা কমে যাবে না? পানি বাষ্পায়িত করা মানে কি? পানি কমানো না, বাষ্পীয় হয়ে উড়ে যাবে পানি, পানি কমে যাবে কিন্তু। হ্যাঁ, তবে পানি কমাইতে হবে। কত লিটার পানি কমাইলে চিনি 5%? এখন দেখেন, চিনি যে আপনার 1.5 লিটার ছিল, মনে করেন আপনি এই 48.5 লিটার পানির সাথে 1.5 লিটার চিনি মিশাইছেন। এরপর আপনি যখন পানি কমাবেন, কিন্তু আপনার চিনির পরিমাণ তো কমবে না। চিনির পরিমাণ কি কমবে বলেন? চিনির পরিমাণ কমবে না, চিনির পরিমাণ যা আছে তাই থাকবে। তখন পানির পরিমাণ কমালে চিনির ঘনত্ব বাড়বে না? তখন ওই পানিটা মিষ্টি হবে বেশি কিনা বলেন? বেশি পানির মধ্যে যখন আপনি চিনি মিশাবেন, তখন আপনি দেখবেন যে মিষ্টির পরিমাণটা কম পাবেন। বাট কম পানির মধ্যে যখন আপনি চিনি মিশাবেন, তখন মিষ্টির পরিমাণটা কি হবে? বেশি হবে না? এইখানে বুঝতে হবে আপনাকে। এখানে আপনাকে বলা হচ্ছে যে 50 লিটার চিনি দ্রবণে 3% চিনি আছে। তো চিনি 3% মানে কতটুকু? 1.5 লিটার। এবার বলছে কত লিটার পানি বাষ্পায়িত করলে চিনি 5% হবে। এখন বাষ্পায়িত করার অর্থটা কি? পানিটা কমাতে হবে, মানে মাইনাস করতে হবে। এখন মনে করি আমি এখানে এক্স লিটার পানি বাষ্পায়িত করব। এক্স লিটার পানি যদি বাষ্পায়িত করি, তার মানে কি হবে? 48.5 কেজি পানি থেকে 48.5 লিটার পানি থেকে আমি এক্স লিটার পানি বাদ দিই। তাহলে এখানে মনে করেন মাইনাস এক্স লিটার পানি বাদ দিয়ে দিলাম। এবার পানি বাদ দিয়ে দিলে চিনি হবে কত পার্সেন্ট? চিনি হবে 5%। 5% যদি চিনি হয়, তাহলে পানি হবে কত পার্সেন্ট? পানি হবে 95%। 5% মানে কি? 100 ভাগের মধ্যে 5 ভাগ হবে চিনি। আর পানি কতটুকু হবে? পানি হবে 95 ভাগ। হ্যাঁ, এই যে 5 ভাগ 95। এখন আপনি এটা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন। হ্যাঁ, জাস্ট ক্যালকুলেশন করবেন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন 1.5, এই যে এখানে লিখলাম 1.5 ভাগ হচ্ছে 48.5 মাইনাস এক্স, আর 5 ভাগ 95 কাটাকাটি করলে কত হবে? 1, আর এখানে হবে 19। তো 1 ভাগ হবে 19। এই তো ক্যালকুলেশন করেন এখন, 19 দ্বারা গুণ করেন, তাহলে এখানে হবে কত? 1.5 আর 19 গুণ করেন। হ্যাঁ, 15 আর 19 গুণ করেন। গুণ করার সময় গুণ করেন 15 আর 19 গুণ করেন, তাহলে কত হবে? 15 দিয়ে 19 গুণ করলে 9 15 হয় 135। 135-এর 5 হাত থাকে কত? হাত থাকে আমার হচ্ছে যে 13। তো 15-কে 15 আর 13 হবে 28। 28.5 হবে। সমান কত হবে? সমান হবে 48.5 মাইনাস এক্স। তো এক্স এর মানটা কত হবে? 48.5 মাইনাস 28.5 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 20। তার মানে কি 20 লিটার পানি কমাইতে হবে। অ্যান্সারটা কত হবে? 20 লিটার পানি কমাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নাম্বার 2 দেখেন, সেম ভাবে করে ফেলবো না। দেখেন, কোনো পার্থক্য করব না কোনো প্রশ্নে। 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। কত লিটার? 60 লিটার। তাহলে পানি আছে 7 ভাগ, চিনি আছে 3 ভাগ, মোট কত ভাগ আছে বলেন তো? 10 ভাগ আছে, তাই না? 7 আর 3 মোট 10 ভাগ। তাহলে কোনটার পরিমাণ কতটুকু আছে? এটাকে 10 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 6। 1 ভাগ সমান 6 লিটার। তাহলে
পানি আর চিনি। তো আমি এখানে উপরে লিখছি পানি আর নিচে লিখছি আমি এবার চিনি। তাহলে পানি কতটুকু আছে? 7 গুণন 6, 6 7 42 লিটার। আর চিনি আছে 3 গুণন 6 318 লিটার। এই যে পেয়ে গেলাম। 60 লিটারের মধ্যে কোনটার পরিমাণ কত? যে পানির পরিমাণ হচ্ছে 42 লিটার আর চিনির পরিমাণ হচ্ছে 18 লিটার। হয়েছে? পানি আর চিনি পেয়ে গেলাম। পানি আমার 42 লিটার, সরি পানি না, হ্যাঁ পানি 42 লিটার, চিনি 18 লিটার। এবার আপনার প্রশ্ন বলছে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত হবে 3:7। এবার আপনি কি বলছেন? এখানে কি বলছে ওই মিশ্রণে কত লিটার চিনি মিশাল। হ্যাঁ, তো চিনি মিশাবেন, চিনি কোথায়, চিনি কোথায়, চিনি নিচে। তো আপনি যখন চিনি মিশাবেন তখন কি হবে? চিনি বৃদ্ধি পাবে, তখন হবে প্লাস। আগেরটা পানি বাষ্পায়িত করছেন, এজন্য কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার চিনি মিশানোর কথা বলছে, তাই কি হবে? প্লাস হবে। তা 18 প্লাস এক্স মিশালে কি হবে? অনুপাত হবে কত? 3:7, মানে 3/7। এই তো শেষ। এখন দেখেন তো ক্যালকুলেশন করে এক্স মান নির্ণয় করা যায় কিনা। এখন ক্যালকুলেশন করেন। হ্যাঁ, তাহলে কত হবে? 3 18 54 প্লাস 3x সমান 7 গুণ 14 7 28 29। এটা হয়ে যাবে। তাহলে 3x সমান কত হবে? 240 বিয়োগ করলে এক্স মান কত হবে? 3 8 24 8 আর 0 80। তাহলে কত লিটার চিনি মিশাইতে হবে? 80 লিটার চিনি মিশাইতে হবে। 80 লিটার চিনি মিশাইতে তবে অনুপাত হবে 3:7। এইটা দেখেন, আগের অঙ্ক আর এই অঙ্ক দুটো অঙ্কের কোনো পার্থক্য কিন্তু নাই। শুধু আগের অঙ্কে মাইনাস করছি, এখানে কত লিটার পানি বাষ্পায়িত করার কথা বলছে যেহেতু এজন্য মাইনাস করছি। আর এখানে কত লিটার চিনি মিশানোর কথা বলছে, আমি কি করছি? এখানে প্লাস করছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেম। দেখেন 3 নাম্বারটা দেখেন। একটা সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। তাহলে কি কি আছে? সোনা আর তামা। মনে করেন এটা হচ্ছে যে আপনার সোনা উপরে লিখলাম আর তামা লিখলাম নিচে। ওকে, অনুপাত 3:1। তো 3 আর 1 মোট কয় ভাগ? 4 ভাগ। তো 4 দিয়ে ভাগ করে দেন। 16 ভাগ 4 কত হবে? 4 4 16। কত পাইলাম? 4 পাইলাম। ঠিক আছে, কত পাইলাম? 4 পাইলাম। তো 4 যদি পেয়ে থাকি এখানে, তাহলে কি করবো? 3 4 এখানে হচ্ছে যে 12 আর 4 1 4। কি পরিমাণ সোনা মিশালে? তো সোনা মিশাবো, সোনা কোথায়? ওপরে। এখানে সোনা মিশাইলাম এক্স পরিমাণ, অনুপাত হবে 4:1, 4 ভাগ 1। এখন ক্যালকুলেশন করবেন, তাহলে কত হবে? 12 প্লাস এক্স সমান হচ্ছে যে 16। তাহলে এক্স এর মানটা কত হবে? 16 মাইনাস 12 কত হবে? 4। অর্থাৎ 4 গ্রাম আপনাকে কি করতে হবে? সোনা মিশাইতে হবে। অ্যান্সারটা হচ্ছে 4। দেখেন তো 3টা অঙ্ক বুঝতে পারছেন কিনা? সেম ক্যাটাগরির কিন্তু প্রশ্ন আপনাকে বলা হয়েছে। একজন লিখেছে স্যার পরীক্ষার হলে তো এত সময় পাবো না। এটুকু করতে হবে, এটা এত সময় লাগবেও না। আপনি পারলে এত সময় কখনোই লাগবে না আপনার। হ্যাঁ, আপনাকে বোঝানোর জন্য আমি সময় দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ওকে, এই যে যা যা রয়েছে এগুলো আর একটাও করাবো না। হ্যাঁ, সবগুলো সেম টাইপের প্রশ্ন। তো শুধুমাত্র যে লাস্ট 8 নাম্বারটা একটু দেখা দিব। 8 নাম্বারটা আপনাদের একটু প্রবলেম হতে পারে, এই জন্য। 64 কিলোগ্রাম বালি ও পাথর টুকরো মিশ্রণ। বালি আর পাথর, তাহলে এখানে লিখলাম বালি, বালি ধরেন যে বি লিখলাম, আর পাথর টুকরো মনে করেন যে পি লিখলাম। বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালির পরিমাণ কত পার্সেন্ট? 25%। মানে 100 গ্রাম থাকলে বালি থাকতো 25 গ্রাম। তাহলে আছে কত? 64 কিলোগ্রাম। 64 কিলোগ্রামের মধ্যে 25% হচ্ছে বালি। তাহলে 64 এর 25% করে ফেলেন। 64 এর 25%, 25% মানে 25 ভাগ 100। 25 দিয়ে 100 কে ভাগ করলে হয় 4, 4 দিয়ে 64 কে ভাগ করলে হয় 16। তাহলে বালি কত গ্রাম? বালি হচ্ছে 16 কিলোগ্রাম। তো বালি 16 কিলোগ্রাম মানে বালি হচ্ছে 16, উপরে লিখলাম, আর পাথর টুকরো। তাহলে মোট হচ্ছে 64, মানে বালি আর পাথর টুকরো দুইটার পরিমাণ হচ্ছে 64 কিলোগ্রাম। তার মধ্যে বালির পরিমাণ হচ্ছে 16 কিলোগ্রাম। তাহলে পাথর টুকরো কত হবে? এই 64 থেকে 16 বাদ দেন, তাহলে হবে কত? 48। 64 থেকে 16 বাদ দিয়ে দিলাম, থাকলো 48। হ্যাঁ, এবার বলছে কত কিলোগ্রাম বালি মিশাইলে। বালি মিশানোর কথা বলছে না? সেক্ষেত্রে বালির সঙ্গে যোগ করবেন। কতটুকু যোগ করবেন? মনে করেন যে এক্স যোগ করবেন। নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ হবে 40%। নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40%। মানে পাথর টুকরো কোথায়? উপরে নিচে? পাথর টুকরো হচ্ছে পি, পাথর। তো এটা হচ্ছে 40%। পাথর টুকরো যদি 40% হয়, তাহলে বালি হবে কত পার্সেন্ট? 60%। মোট তো 100 হতে হবে। ব্যাস, পার্সেন্ট থাকার কারণে এই কাজটা করলাম। এখন 0 0 কাটা, 2 × 4 আর 3 × 6, 3/2। এখন দেখেন তো ক্যালকুলেশন করে এক্স মান নির্ণয় করা যাবে কিনা।
16 প্লাস এক্স বাই 48 ইকুয়াল 3/2 থাকবে। বাকি অংশটুকু করা যাবে না, এখন এক্স এর মান নির্ণয় করা যাবে না, আশা করা যায় এখান থেকে নির্ণয় করতে পারবেন, এটা করে ফেলবেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, নিয়ে পরবর্তীতে এক্স এর মানটা নির্ণয় করে ফেলবেন। নাম্বার 7, অনুপাতের সাপেক্ষে পরিমাণের পার্থক্য নির্ণয়। এটা খুবই সিম্পল। দেখেন এখানে বলা হচ্ছে একটা পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। দুধ ও পানির অনুপাত কত? 5:2। তো অনুপাত থাকলে কি থাকবে? সাধারণ অনুপাত থাকবে। তাহলে এখানে কি হবে? 5x আর 2x। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে পানি, তো পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, তো পার্থক্য কত? 5x - 2x। 5x - 2x হবে 6 লিটার। তবে পানির পরিমাণ কত হবে? তাহলে এখানে কত হবে? 3x। 3x যদি 6 হয়, তাহলে x এর মানটা কত হবে? x এর মান হবে 2। x এর মান 2 হলে পানি হচ্ছে 2x। 2 দ্বিগুণ কত লিটার? 2 দ্বিগুণ হবে 4 লিটার। এটা হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 4 লিটার। একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর অনুপাত 9:13। ছাত্র হচ্ছে 9, ছাত্রী হচ্ছে 13। যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কতজন? তো করে ফেলেন, ছাত্রী অপেক্ষা ছাত্র কয়জন বেশি, মানে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি, 13 আর 9। তো এক্স হবে সাধারণ অনুপাত, তো 13x - 9x সমান হবে কত? 20 জন। তাহলে এখানে কত? 4x। 4x সমান হবে 20 জন, তাহলে x মান কত হবে? x মান হবে 5। x মান 5 হলে কত হয়? 5 × 45 আর 5 × 65। 45 আর 65 যোগ করলে কত হয়? 5 × 5 = 0, হাত থেকে 1, 6 1 7, 7 4 11, 110 জন। অর্থাৎ মোট শিক্ষার্থী, যেহেতু বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই জন্য হচ্ছে যোগ করতে হয়েছে। হ্যাঁ, কত হবে? 110 জন। অনুপাতের সঙ্গে কোন সংখ্যা যোগ বিয়োগ করলে কি হবে? দেখেন, নাম্বার 1, 16:25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে হাফ? হাফ বলতে কি বুঝি? 1/2, তাই তো? 1/2 আছে। উভয় পদ থেকে কত বিয়োগ করবেন? দেখেন আপনি অনায়াসেই করতে পারবেন। 16 আর হচ্ছে 25, উভয় পদ থেকে আপনি সেম সংখ্যা বিয়োগ করতে হবে আপনাকে। মনে করেন আপনি এক্স বিয়োগ করলেন, বিয়োগ করলে অনুপাতের মান হবে হাফ। এই যে হাফ। এখন দেখেন আপনি অনায়াসে চাইলে কিন্তু এই ক্যালকুলেশনটা করে এক্স মান নির্ণয় করতে পারবেন, এবং এক্স মান যেটা নির্ণয় করবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা আর করে দেবো না, এটা এখন করে নেবেন আপনারা। হ্যাঁ, এক্স মান নির্ণয় করতে পারলে অ্যান্সারটা পেয়ে যাবেন। ওকে, নেক্সট খেয়াল করেন। একটা ঝুড়িতে কলা ও আপেলের অনুপাত 3:2। কলা ও কার? আপেলের। কলা হচ্ছে 3, আপেল হচ্ছে 2। যদি 5টি কলা সরিয়ে নেওয়া হয়, তাহলে কলা 3, আপেল 2। তাহলে মনে করেন সাধারণ অনুপাতটা হচ্ছে x, তাহলে কলা হচ্ছে 3, আপেল হচ্ছে যে 2। তাহলে 5টা কলা সরিয়ে নেওয়া হয়, তার মানে 3x থেকে আপনার 5টা কলা সরিয়ে নেওয়া হলো। তবে অনুপাত হবে 1:1। তার মানে কি? এটা হবে 2x। এই যে অনুপাত, অনুপাত হবে 1:1। এই যে 1/1। এই এখন আপনাকে বলছে ঝুড়িতে কয়টি আপেল আছে? আপেল মানে কি? আপেল মানে হচ্ছে 2x। এই যে 2x, এই 2x এর মান বের করতে হবে। তো x এর মান নির্ণয় করতে পারলেই তো আপনি 2x এর মান নির্ণয় করতে পারবেন, তাই না? x এর মান নির্ণয় করতে পারলে আপনি 2x এর মান নির্ণয় করতে পারবেন। দেখেন তো এখান থেকে নির্ণয় করা যায় কিনা। আরামে নির্ণয় করতে পারবেন। অনুপাত হচ্ছে 3 আর 2, তো 3x/2x এটা হচ্ছে মূল অনুপাত। 3x/2x হচ্ছে কি? মূল অনুপাত। এখন হচ্ছে 5টা কলা সরিয়ে নেওয়া হলো, মানে কি? 5টা কলা বাদ দেওয়া হলো। সরিয়ে নেওয়া মানে কি? বাদ দেওয়া হয়েছে। তো অনুপাত হবে 1:1। এই যে 1:1। এখন এটা ক্যালকুলেশন করে x1 নির্ণয় করবে, x1 নির্ণয় করে এই 2x মান বের করবেন। এর সঙ্গে 2 গুণ করলে অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, পিতা পুত্রের বয়স সংক্রান্ত অনুপাত। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, অনুপাত 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা পুত্রের বয়সের অঙ্কগুলো আমরা গত ক্লাসে একটু দেখেছি, তাই না? গড়ের অঙ্কগুলোতে দেখেন বয়সের সমষ্টি 54 বছর আর অনুপাত কত? 7:2। তাহলে অনুপাত দ্বয়ের সমষ্টি হবে বয়সের যোগফলের সমান। তো অনুপাত ধর মনে করেন যে 7x আর হচ্ছে ধরেন 2x। এটা হচ্ছে পিতার বয়স 7x আর পুত্রের বয়স 2x। এদের সমষ্টি 7 আর 2 কত বলেন তো? 9x।
তাহলে 9x মান হবে কত বছর? 54 বছর। তাহলে x এর মানটা কত? x মান হবে 6 বছর। 6 নং 54। এ তাহলে কার বয়স কত? 6 7 42 বছর। পিতার বয়স হচ্ছে 42 আর 6 × 12, পুত্রের বয়স হচ্ছে 12 বছর। তাহলে এবার বলছে 10 বছর পরে তাদের বয়স অনুপাত কত? 10 বছর পর কি হবে? 42 যোগ 10 আর হচ্ছে 12 যোগ 10 অনুপাত। তাহলে এখানে 52 ভাগ কত হবে? 22। 2 দ্বারা কাটলে কত হবে? 26 2 × 52, 11 2 × 22। তাহলে কত হবে? 26:11। এটা হচ্ছে অ্যান্সার। কত পাবো? 26:11। রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। তাদের বয়সের সমষ্টি 40 হলে নিচের কোন উত্তরটি সঠিক? তাহলে রহিম আর করিমের বয়সের অনুপাত 3:5। তাহলে যোগফল কত? 5 আর 3 8, 8 দিয়ে ভাগ করলে কত হবে? 40 ভাগ 8 কত হবে বলেন দেখি? 40কে 8 দিয়ে ভাগ করলে হবে 5। এই 5 হচ্ছে কি বলেন তো? সাধারণ অনুপাত। তাহলে গুণ করে দেন। 3 5 15 আর 5 5 25। তো রহিমের বয়সটা হবে কত? 15। আর করিমের বয়সটা কত হবে বলেন তো? 25। 15 আর 25। তাহলে রহিমের বয়স 15, এটাই হচ্ছে অ্যান্সার। রহিমের বয়স কত? 15। 3 নম্বর দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 7:2। এটা হচ্ছে বর্তমান বয়স অনুপাত। বর্তমান বয়স অনুপাত 7:2, মানে এখানে বর্তমান বয়সটা কত? 7x বাই হচ্ছে 2x। হ্যাঁ, 5 বছর পর, 5 বছর পর ওদের বয়স আরো 5 বছর বৃদ্ধি পাবে, জন্য 5 যোগ করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান বয়স, মার্ক করে রাখলাম। 5 বছর পর হবে ভবিষ্যৎ বয়স। তাহলে অনুপাত কত হবে? 8:3 হবে। এটা ইকুয়াল হবে 8/3। তাদের বর্তমান বয়স কত? এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখেন তো, এখান থেকে x মান বের করা যাবে না? ক্যালকুলেশন করে x মান বের করে বর্তমান বয়স 7x আর 2x এর মান নির্ণয় করতে হবে। তাহলে হয়ে যাবে 7x আর 2x। দেখেন এখানে মোটামুটি 5 7 35, 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ 10, 35 আর 10 হবে। x মান 5 হবে ওখানে। হ্যাঁ, আর করে দিলাম না এটা। এই সব অঙ্ক অনেকটা সেম, বুঝছেন? মানে আপনারা হয়তো বা কঠিন মনে করেন, কিন্তু কঠিন ঠিক না, অনেকটাই সেম। দেখেন 4 নাম্বারটা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়স অনুপাত 7:3। 9 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল? এরা বলছে 9 বছর পূর্বে। হ্যাঁ, তো পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, বয়স অনুপাত 7:3। তাহলে অনুপাত, তাহলে 7x আর হবে কি 3x, এটা হচ্ছে অনুপাত। আর ভাগ করলে কত হবে? 10 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে কত? 6 7 42 আর কত হবে? 3। তাহলে এটা আমার দরকার নাই, 7x আর 3x দরকার নাই। তাহলে 7 আর 3 অনুপাতে 10, 10 দিয়ে ভাগ করলে কত হবে? 6 বছর। তাহলে 6 7 42 আর 3 6 18 বছর। এটা পিতার বয়স 42 বছর আর পুত্রের বয়স 18 বছর। 9 বছর পূর্বে, 9 বছর পূর্বে কি বয়স কম ছিল না বলেন? 9 বছর মাইনাস করে দিবেন এখানে। 42 থেকে 9 বাদ দিয়ে থাকবে কত বলেন দেখি এখানে? 33। 18 থেকে 9 বাদ দিয়ে থাকবে 9। কাটাকাটি করা যায় 3 দ্বারা, 3 11 33 আর 3 3 9, 11:3। এটা হচ্ছে রাইট আনসার। কত হবে? 11:3। যেহেতু এখানে 9 বছর পূর্বে বলছে, হ্যাঁ, এই জন্য মাইনাস করে দিয়েছি আমরা। দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত 4:1। 10 বছর পর তাদের বয়স অনুপাত 2:1। তাদের বর্তমান বয়স কত? 10 বছর পূর্বে ছিল কত বলেন তো? 4:1 ছিল। তার মানে কি 4x ভাগ ছিল x। এটা হচ্ছে 10 বছর পূর্বে ছিল। 10 বছর পূর্বে আপনার বয়স যদি হয় 10 বছর, আপনি একটু খেয়াল করেন, মনে করেন যে 10 বছর পূর্বে আপনার বয়স ছিল 30 বছর। 10 বছর পূর্বে আপনার বয়স যদি 20 বছর থাকতো, তাহলে এখন কত? 10 বছর বেশি হবে না এখন বর্তমানে? এই জন্য আর কি এই অংশটুকু থেকে দেখেন আমরা 10 যোগ করে ফেললাম, উভয় বয়সের সঙ্গে 10 যোগ করে ফেললাম। ওকে, এবার বলছে 10 বছর পর, আবার পরবর্তী 10 বছর পর, পরবর্তী 10 বছর পর মানে আরো 10 বছর যোগ হবে। হ্যাঁ, অনুপাত কত হবে? 2:1। এই 2:1। বর্তমান বয়স, বর্তমান বয়সটা কিন্তু এই অংশটুকু হচ্ছে বর্তমান বয়স। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে এখন আপনি ক্যালকুলেশন করতে পারেন কি হবে তাহলে এখানে
4x প্লাস 20 ডিভাইড বাই হচ্ছে x প্লাস 20 সমান হচ্ছে 2/1 এই দুটা। এখন ক্যালকুলেশন করে x মান নির্ণয় করবে, নির্ণয় করে এই যে 4x প্লাস 10 আর x প্লাস 10 এর মান নির্ণয় করবে। আমি আর করে দিলাম না, হ্যাঁ। অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা। ওকে, আচ্ছা প্রথমে বলে রাখি এই অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা আপনারা বাদ দিবেন, এখানে আপনার দরকার নাই। ওকে, টাইপ 10 যেটা আছে এটা নিবন্ধনের জন্য কোনো রকম দরকার নাই, এ ধরনের বাদ দিয়ে দেবেন, টোটালি বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, বিবিধ বিবিধের যে অংশটুকু রয়েছে এটা আপনারা দেখেন সেম ভাবে করতে পারবেন আপনারা। একটা টপিক বাদ দিয়েছি, হ্যাঁ, চাইলে করতে পারেন, দেখতে পারেন, বাট দরকার নাই, এটা করাবো না। দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 2/3 সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি? দেখেন নরমালি আপনি করবেন এখান থেকে অপশন থেকে নিবেন, হ্যাঁ। দুটো সংখ্যার বিয়োগফল বিয়োগ করেন, দেখি এখানে দেখেন 2 থেকে 3 বাদ দেন, 2 - 3 কত হয়? -1। হ্যাঁ, তো মাইনাস আসলে হবে না, বাতিল, বুঝছেন? মাথায় রাখবে মাইনাস আসলে বাতিল। 3 - 4, 3 - 4 কত হবে? -1, বাতিল। 3 - 5 কত হবে? -2, বাতিল। 5 - 1 কত হবে? 4। 5 - 1 মানে কত? 4। দেখেন 4 পাইছি। যোগফল যোগ করলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। যোগফলের 2/3 সংখ্যাকে দেখেন তো 4/6 কত হয়? 2 × 4, 3 × 6, 2/3, এটাই রাইট আনসার। জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য ও একই হারে বৃদ্ধি পেল, পুরনো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত? পুরনো ও নতুন বাস ভাড়ার অনুপাত। জ্বালানি তেলের মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পাইছে, হ্যাঁ। তাহলে আগে যদি 100 টাকা থাকতো, বর্তমানে হয়েছে কত টাকা বলেন দেখি? বর্তমানে অবশ্যই হয়েছে 125 টাকা। তাহলে বলছে পুরনো, এটা হচ্ছে পুরনো, আর নতুন এটা হচ্ছে নতুন। তাহলে অনুপাত করলে কি হবে বলেন তো? 4 × 100 100, 5 × 125, 4:5। এটা হচ্ছে রাইট আনসার। আর এটা আপনার হচ্ছে যে কি বলে অংশীদারির ম্যাথ। অংশীদারি ম্যাথ গুলো এনটিআরসি এর দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিবেন, হ্যাঁ। অংশীদারি ম্যাথ গুলো এনটিআরসি পরীক্ষার জন্য দরকার নাই। এই হচ্ছে আপনাদের টাইপ 11। আজকে অনেকগুলো ম্যাথ করেছে, আপনারা একটু খেয়াল করবেন, প্রচুর ম্যাথ ছিল, যার কারণে আমি কথা বলার সুযোগটাও পাই নাই, হ্যাঁ। স্টুডেন্ট প্র্যাকটিস এখানে রয়েছে, এরপরে আপনাদের হোমওয়ার্ক রয়েছে, এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই অংশটুকু থেকে যদি দেখেন যে আপনাদের কোথাও অংশীদারি ম্যাথ রয়েছে, বাদ দিয়ে দিবেন। অংশীদারি ম্যাথ আপনাদের জন্য পরীক্ষায় কখনোই আসবে না, তো ওটা আপনাদের করার দরকার নাই। মানে শুধু শুধু এক্সট্রা প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আমাদের পরবর্তী ক্লাস রয়েছে 7টায়, যার কারণে আমাদেরকে এখন বিদায় নিতে হবে, কথা বলার সুযোগটা একদমই পেলাম না। আজকে যদি কথা বলতে চাইতাম, অন্যান্য দিন যেভাবে কথা বলি, আজকে ভাবে কথা বলতে গেলে ক্লাস শেষ করতে পারতাম না, হ্যাঁ। যার কারণে শুরু থেকে কথা বলি নাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। ভালো আছেন? স্যার বেসিক ম্যাথের মধ্যে যে অনেক অঙ্কের শর্টকাট আছে, ওইটা অবে করলে কি হবে না স্যার? অবশ্যই হবে। আপনি যেভাবে অঙ্ক করেছেন বেসিক ম্যাথে সেম, এরকম কিছুটা ডিফারেন্স আছে আর কি, তবে অঙ্ক সেমই। ওইটার মধ্যে আমি কিছু অঙ্ক করছি যে এই জন্য ওইটা